2013 সাল। দি সিটি দ্যাট নেভার স্লিপস অর্থাৎ মুম্বাইয়ের জনসভায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদি যে বক্তব্য রেখেছিলেন, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় শ্রী রাজনাথ সিংজি, শ্রদ্ধেয় নীতিন গডকরিজি, গোপীনাথ মুন্ডেজি, শ্রী রাজীব প্রতাপ রুডিজি, শ্রী দেবেন্দ্র ফড়নবিসজি, একনাথ খড়গেজি, ভাই বিনোদ তাওয়াইজি, আশিস সেলারজি ও অন্যান্য সিনিয়র নেতা সহ সকলকে শুভেচ্ছা জানাই। ছত্রপতি শিবাজি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরজি, ছত্রপতি সাহুজি, মহাত্মা ফুলেজি প্রমুখের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এটা আমার বিশ্বাস যে মহারাষ্ট্র দেশকে কংগ্রেস মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভাই ও বোনেরা, আমার ধারণা বোম্বাইয়ের ইতিহাসে এমন বিশাল জনসমাবেশ এর পূর্বে কখনো ঘটেনি। মহারাষ্ট্র বিজেপি, বোম্বাই বিজেপি এবং এর সমস্ত কর্মীদের এই অসাধারণ ঘটনাকে সত্যে রূপান্তরিত করে তোলার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সফল হয়েছেন। ভাই ও বোনেরা, বোম্বাই আমাদের গুজরাটিদের কাছে দ্বিতীয় বাড়ির মতো। বোম্বাই হলো গুজরাটি ভাষার মাতৃভূমি। 1960 সালের আগে আমরা একটি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলাম, বৃহত্তর মহারাষ্ট্র। প্রায় 50 বছর আগে পৃথক হয়েছিলাম এবং সেইভাবে দেখতে গেলে মহারাষ্ট্র আমাদের বড় ভাইয়ের মতো, গুজরাট ছোট ভাই। কিন্তু ভাই ও বোনেরা, যখন দুই রাজ্য পৃথক হয়ে গেল তখন গুজরাটের উন্নয়ন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন ছিল। গুজরাটের প্রাকৃতিক সম্পদ বা শিল্প নেই এবং এটি একদিকে মরুভূমি অর্থাৎ রাজস্থান এবং অন্যদিকে পাকিস্তান। সেই সময় আমাদের কিছুই ছিল না, কিন্তু আজ সমস্ত বাধা অতিক্রম করে দেখিয়েছি যে সার্বিক খারাপ পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানো যেতে পারে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠা সম্বল করে গুজরাট আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। গুজরাট ও মহারাষ্ট্র উভয় রাজ্যেই 1 মে 1960 সাল থেকে পৃথক রাজ্য হিসাবে কাজ শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত গুজরাটে 14 জন মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। অপরদিকে মহারাষ্ট্রে 26 জন মুখ্যমন্ত্রী ক্ষমতা লাভ করেছেন। এর কারণ মহারাষ্ট্রে একজন নেতা সবসময় অন্য নেতার চেয়ার টেনে নিতে চান। এখন বলুন তো, এই রকম পরিস্থিতিতে এখানে সুষ্ঠু রাজনীতি কিভাবে সম্ভব হবে? ভাই ও বোনেরা, এটা কংগ্রেস সরকারের চরিত্রকে প্রতিফলিত করে। দেশের সমস্যার মূল কারণ হলো কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের মনোভাব। এটা পরিষ্কারভাবে না বুঝলে দেশের সমস্যা সমাধান হবে না। সমস্যাগুলির একমাত্র সমাধান ভারতকে কংগ্রেস মুক্ত করা এবং আমাদের স্বপ্নকে রূপায়িত করা। মুম্বাইতে ভারত ছাড়ো স্লোগান দিয়ে আগস্ট ক্রান্তি আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনই দেশের স্বাধীনতা এনে দেয়। আজ সেই মুম্বাই থেকে আমাদের কংগ্রেস মুক্ত ভারতের আওয়াজ তুলতে হবে। ভাই ও বোনেরা, ভোট ব্যাংকের রাজনীতিতে কংগ্রেস গভীরভাবে জড়িত। ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেস রাজনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। স্বাধীনতার জন্য লড়াই করার সময় ব্রিটিশদের কাছ থেকে কংগ্রেস এটাই শিখেছে। ভারত স্বাধীন হলেও 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। ভারতের সন্তান সর্দার বল্লভভাই প্যাটেল ভারতকে ঐক্যবদ্ধ করেছেন। একতার মন্ত্র চতুর্দিকে শোনা গেলেও কংগ্রেস দেশের মধ্যে তৈরি করেছে গভীর বিভাজন। ভাষা, বর্ণ, গোষ্ঠী, ধর্ম, প্রাকৃতিক সম্পদ, জল, গ্রাম বনাম শহর সহ একাধিক বিষয়ে ভোট ব্যাংকের রাজনীতি থেকে মুক্ত করে উন্নয়নের রাজনীতির পথে নিয়ে যাব।
যতক্ষণ পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে যার কোনো সমাধান হবে না। ভাই ও বোনেরা, বিজেপি প্রমাণ করেছে যে তারা তাদের অর্থনৈতিক নীতি এবং রাজনৈতিক দর্শনের মাধ্যমে উন্নয়ন মন্ত্রে নিবেদিত। এই দেশে উন্নয়নের পথে অগ্রসর না হলে দরিদ্র, তফসিল জাতি ও উপজাতিদের উন্নতি হবে না। গুজরাটের কথা বলা শুরু করলে কিছু লোকের পেটে ব্যথা হবে, তাই আমি মধ্যপ্রদেশ নিয়ে আলোচনা করতে চাই। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার রাজ্যকে উন্নয়ন পথে এগিয়ে দিয়েছে। ভাই ও বোনেরা, কংগ্রেস শাসনকালে কৃষিক্ষেত্রে যেমন উন্নতি হয়নি, কিন্তু বিজেপি সরকার কৃষিক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। মধ্যপ্রদেশ সরকার সেচ প্রকল্পে অর্থ ব্যয় করেছে। ভাই ও বোনেরা, এখন আমি গর্ব করে বলতে পারি যে একটা সময় ছিল যখন পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ধান চাষে 1 নম্বর ছিল, কিন্তু মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলি আন্তরিক প্রচেষ্টায় এই রাজ্য দুটি বর্তমানে রেকর্ড পরিমাণে ধান উৎপাদনে সক্ষম হয়েছে। কৃষক ও রাজ্যের নাগরিকরাও অবশ্যই কৃতিত্বের ভাগী। প্রতিবার মহারাষ্ট্রের কৃষকদের খরা পরিস্থিতির সম্মুখীন হতে হয় কেন কেন কেন? কারণ কংগ্রেসের ভ্রান্ত নীতি। এর ফলে মহারাষ্ট্রের কৃষকরা খরার সম্মুখীন হচ্ছেন, আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছেন। ভাই ও বোনেরা, আমি কথা দিচ্ছি বিজেপি শাসিত রাজ্যগুলি এই ধরনের সমস্যায় ভুগবে না। কিন্তু বন্ধুরা, কংগ্রেস দল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে না। গতকাল এক বড় কংগ্রেস নেতার বক্তৃতা শুনেছি, যিনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। দুর্নীতির লিপ্ত থেকেও নিষ্পাপ মুখে দুর্নীতি নিয়ে বলেছেন। একদিকে বিড়ম্বনা কীরকম দেখুন, আদর্শ কমিশনের রিপোর্টে মহারাষ্ট্রে মন্ত্রীদের অভিযুক্ত করা হয়েছে। একদিকে মহারাষ্ট্র সরকার দুর্নীতিবাজদের বাঁচানোর সিদ্ধান্ত নিচ্ছে, অন্যদিকে কংগ্রেস নেতা দিল্লিতে দুর্নীতি নিয়ে বক্তৃতা দিচ্ছেন। কংগ্রেস নেতাদের কথা ও কাজের মধ্যে কোনো সম্পর্ক নেই। শাসন করার জন্য কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে। কংগ্রেস গভীরভাবে সংখ্যালঘু তোষণ, সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত। মনমোহন সিং সরকার ভারত জুড়ে প্রায় 90টি সংখ্যালঘু দুর্গ চিহ্নিত করেছে এবং সংখ্যালঘুদের জন্য বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে। এই খাতে কত টাকা খরচ হয়েছে জানতে চাইলে সরকার সংসদে বলেছে 1 টাকাও খরচ হয় নাই। এটা কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতির জ্বলন্ত উদাহরণ। মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়া গুজরাট তার ঐতিহ্য বজায় রেখেছে। ভাই ও বোনেরা, আপনারা আমাকে বলুন, আপনারা কি স্থানীয় বডি ট্যাক্স এলবিটি নিয়ে বিক্ষুব্ধ নন? এটা লুটপাট ছাড়া কিছুই নয়। ভাই ও বোনেরা, কংগ্রেস নেতারা কালো টাকা নিয়ে বক্তৃতা করছিলেন, এটা তাদের সরকার, তাই কালো টাকা ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। আপনারা দেশের যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করুন, সবাই আপনাকে বলবে যে ডাকাত চোরেরা তাদের কালো টাকা সুইস ব্যাংকে জমা করে রেখেছে। আমাদের কি সেই টাকা ভারতে ফিরিয়ে আনা উচিত নয়? সেই টাকা কি আমাদের গরিব বা গ্রামে বসবাসকারী কৃষকদের জন্য ব্যয় করা উচিত নয়? আদবানিজির নেতৃত্বে সমস্ত বিজেপি সাংসদ লিখিতভাবে জানিয়েছেন যে কোনো বিজেপি নেতার বিদেশি ব্যাংকে টাকা জমা নেই। আমি কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে চাই, তারা একটা আইন পাস করাক, সংসদে একটা কমিটি গঠন করাক এবং 3 বছরের মধ্যে কালো টাকা ভারতে ফিরিয়ে এনে গরিবদের দিয়ে দিক। ভাই ও বোনেরা, তারা এটা করতে চায় না, কারণ তারা জানে যে তাদের লোকজনে তো জড়িয়ে আছে। ভাই ও বোনেরা, গত 2-3 দিনে টেলিভিশনে দেখছিলাম ও খবরের কাগজে পড়েছি যে এই সমাবেশে চা বিক্রেতাদের ভিআইপি পাস দেওয়া হয়েছে। সময় বদলেছে। আমি আমার বন্ধুদের আশ্বস্ত করছি যে শুধু চা বিক্রেতা নয়, প্রতিটি গরিব আমাদের কাছে ভিআইপি। আশিসজি বলছিলেন যে কংগ্রেস কিছু এলাকায় কেবল টিভি বন্ধ করে দিয়েছে যাতে লোকেরা মোদিকে দেখতে না পারে। কংগ্রেস বন্ধুরা, মোদির টিভির পর্দা নাও থাকতে পারে, তবে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভাই ও বোনেরা, দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। দেশের যুব সমাজ
কর্মসংস্থানের জন্য উদ্বেগে দিন কাটায়, তাদের কর্মসংস্থানের প্রয়োজন, তারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত, পরিবার ও গ্রাম ছাড়তে প্রস্তুত, তাদের কি চাকরির সুযোগ পাওয়া উচিত নয়? তাদেরকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ তৈরি করে দেওয়া সমীচীন নয়? কিন্তু ভাই বোনেরা, দিল্লি সরকারের পরিকল্পনা এটা প্রতিফলিত হয় না। দক্ষতার উন্নয়নে আমাদের জোর দেওয়া উচিত। আমাদের দরিদ্র শ্রমিকদের মর্যাদার জন্য ভাবা উচিত। ভারতের মন্ত্র হওয়া উচিত শ্রমিককে সম্মান করা। একজন অতি সাধারণ জীবন যাপনকারী ব্যক্তির মর্যাদার জন্য আমরা কী করতে পারি? আমি এই ব্যাপারে গুজরাটের উদাহরণ দিতে চাই। এর জন্য বিশাল বাজেটের প্রয়োজন নেই। আমরা একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছি। একটি দরিদ্র পরিবারের সন্তান যদি প্রথাগত পড়াশোনা না করে আইটিআইতে যায়, তবে সে টার্নার, প্লাম্বার, ফিটার, ওয়্যারম্যান ইত্যাদির কাজ পায়। এই ছোট চাকরিগুলি পাওয়ার জন্য সাধারণত 2-1 বছর মেয়াদি কোর্স করতে হয়। আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে ছাত্রটি সপ্তম, অষ্টম, নবম শ্রেণী পাস করার পরে 2 বছর আইটিআই কোর্স সমাপন করবে, তাকে দশম শ্রেণী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। যে দশম শ্রেণীর পর আইটিআই করবে তাকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সমতুল বলে বিবেচনা করা হবে। পরবর্তী সে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতে চায় তবে সে তা করতে পারবে। যদি ডিপ্লোমাতে ভালো ফল করে ডিগ্রি ইঞ্জিনিয়ারে যোগ দিতে চায়, তার জন্য দরজা খোলা থাকবে। দিল্লিতে বসে থাকা সরকার তরুণদের গুরুত্ব দেয় না। তারা শুধু এইটুকুই নয়, দেশটিকে দুর্নীতির আঁতুড়ঘর করে তুলেছে। সমগ্র দেশে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের গুজরাটের ভিলাদ একটি চেকপোস্ট আছে। এর 2 কিলোমিটার মধ্যে মহারাষ্ট্রের একটি চেকপোস্ট আছে। আবার গুজরাটের সোনগড় চেকপোস্টের কাছাকাছি মহারাষ্ট্রের নোয়াপুর চেকপোস্ট। 2 রাজ্যের সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে যানবাহন চলাচল করে। গুজরাট চেকপোস্টের মধ্য দিয়ে যে যানবাহনগুলি অতিক্রম করে, স্বভাবতই তারা মহারাষ্ট্র চেকপোস্ট অতিক্রম করে। কিন্তু গুজরাট ও মহারাষ্ট্রের চেকপোস্টের মধ্যে পার্থক্য রয়েছে। গুজরাটের চেকপোস্টগুলি তথ্য প্রযুক্তি, নেটওয়ার্ক ও যন্ত্র প্রযুক্তি চালিত। মানুষের হস্তক্ষেপ কমিয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্র চেকপোস্ট কাজগুলো ম্যানুয়ালি করা হয়। ফলাফল হলো গত 10 বছরে মহারাষ্ট্র চেকপোস্ট থেকে আয় হয়েছে 437 কোটি টাকা, আর গুজরাট চেকপোস্টের আয় 1470 কোটি টাকা। অর্থাৎ গুজরাটের আয় মহারাষ্ট্রের তুলনায় 1033 কোটি টাকার বেশি। এবার আপনারা আমাকে বলুন, মহারাষ্ট্র 1033 কোটি টাকা কোথায় গেল? এর উত্তর কংগ্রেসের দেওয়া উচিত নয় কি? এমন নয় যে সমস্যার কোনো সমাধান নেই। আজ একজন তরুণ, সে যতই যোগ্য হোক না কেন, তার যত ডিগ্রি থাকুক না কেন, সে চাকরির জন্য আবেদন করতেই পারে, পরীক্ষাও হয়, কিন্তু তারপরেও চাকরি পাওয়ার ব্যাপারে তার আত্মবিশ্বাস থাকে না। ভালো নাম্বার পেয়েছেন, ভালো লিখেছেন, তারপরে ইন্টারভিউর আগে সুপারিশ করার জন্য পরিচিত কাউকে খুঁজতে হয়। কারণ সুপারিশ করা না থাকলে যত নম্বরে থাকুক না কেন, কেউ চাকরি পাবে না। সুপারিশের জন্য যা প্রয়োজন, অর্থাৎ মহাত্মা গান্ধীর প্রয়োজন, মহাত্মা গান্ধীর ছবি ছাপা নোটের বান্ডিল প্রয়োজন। যদি না থাকে তবে ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া যাবে না। এবার ভেবে দেখুন, গরিব মায়ের ছেলে কিংবা বিধবা মায়ের ছেলে কোথা থেকে মহাত্মা গান্ধীর ছবি ছাপা নোটের বান্ডিল আনবে সুপারিশের জন্য? তারা কি চিরকাল বেকার জীবন কাটাবে? হ্যাঁ, এর সমাধান আছে। আমরা গুজরাট একটি পরীক্ষা নিয়েছিলাম। আমাদের 13,000 শিক্ষক নিয়োগ করতে হয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো ইন্টারভিউ নেব না। আমরা কম্পিউটারকে নম্বরের ভিত্তিতে প্রথম 13,000 জনের তালিকা তৈরি করতে বলেছিলাম। সেই তালিকাভুক্ত ব্যক্তিদের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা এখন শিক্ষক হিসাবে কাজ করছেন। ভাই ও বোনেরা, দেশ যদি একবার সিদ্ধান্ত নেয় যে আমাদের পরিস্থিতি বদলাতে হবে, তবে পরিস্থিতি বদলানো যেতে পারে। মহারাষ্ট্রে আপনারা কি 24 ঘন্টা বিদ্যুৎ পান? গ্রামে কি বিদ্যুৎ পাওয়া যায়? পান না, তাই তো।
আপনারা পাশেই গুজরাটের বিদ্যুৎ সরবরাহ করা হয় 365 দিন 24 ঘন্টা। আমি সাপুতারা হয়ে শিরডি বা নাসিক যাই সড়ক পথে। একবার আমি জিজ্ঞাসা করে জানতে চেয়েছিলাম কোন গ্রামটি গুজরাটে বা কোনটি মহারাষ্ট্রে, কিভাবে শনাক্ত করব, গ্রামের বোর্ডগুলি একই রকম ছিল। তখন লোকজন আমাকে বলে, স্যার বোর্ড দেখার দরকার নেই, যে গ্রামে অন্ধকার রয়েছে সেটা মহারাষ্ট্র, আর যে গ্রামে আলো আছে তা গুজরাট। নর্মদা নদীর উপর নির্মিত গুজরাটের সর্দার সরোবর বাঁধ সম্পর্কে আপনারা নিশ্চিত অবগত। এই বাঁধ বিদ্যুৎ উৎপাদন করে এবং সেই বিদ্যুতের উপর মহারাষ্ট্রের কিছু অধিকার রয়েছে। 5 বছর হয়ে গেল কংগ্রেস সরকার এখানে বকেয়া গেট স্থাপন করতে দিচ্ছে না রাজনৈতিক কারণে। যদি সরোবর বাঁধের উপর গেট বসানো হয় তাহলে মহারাষ্ট্র প্রতি বছর বিনামূল্যে 400 কোটি টাকার বিদ্যুৎ পেতে পারে। আমরা দিতে প্রস্তুত, কিন্তু তা নেওয়ার সময় নেই তাদের। আমরা স্বরাজ্য পেয়েছি কিন্তু সুরাজ্য পাইনি, সুশাসন পাইনি। মহারাষ্ট্রের এই ভূমি থেকে লোকমান্য তিলক একটি মন্ত্র দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। গোটা দেশ স্বরাজের জন্য লড়াই করেছিল, আমরা স্বরাজ পেয়েছি। আজ সময়ের দাবি সুরাজ্য, সুশাসন। আসুন আমরা সবাই দাবি করি সুরাজ্য আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতার আগে স্বরাজ্য ছিল আমাদের জন্মগত অধিকার, স্বাধীনতার পর সুরাজ্য আমাদের জন্মগত অধিকার। আজ প্রতিটি সমস্যার মূল কারণ হলো খারাপ শাসন বা অপশাসন। আপনার শরীর কতটা সুস্থ, কতটা শক্তিশালী তা বিবেচ্য নয়। ওজন ভালো, উচ্চতা ভালো, ঘুম ভালো, শ্বাসকষ্ট নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু একবার ডায়াবেটিস আক্রান্ত হলে চেহারায় প্রভাব না ফেললেও ধীরে ধীরে আরও অনেক রোগের সৃষ্টি করে, শরীর ক্রমে নষ্ট হয়ে যায়। কংগ্রেসের দুঃশাসন এই ডায়াবেটিসের মতো। কোনো রাজ্যে ডায়াবেটিস সদৃশ্য দুঃশাসন আর অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে ভাই ও বোনেরা, যতক্ষণ না আমরা সুশাসনের রাজনীতি করব, যতক্ষণ না সুশাসনের পথ অনুসরণ করব, ততক্ষণ দেশের কোনো মঙ্গল হবে না। আর তাই আজ আমি আপনাদের কাছে সুশাসনের কথা বলতে এসেছি। দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য দেখুন। আমরা ঐতিহ্যের ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছি, টুকরোগুলো কাছে এনে একত্রিত করে ঐক্যের স্বপ্ন বাস্তবিত করতে চাই। অপরদিকে কংগ্রেস ঐতিহাসিক ঐতিহ্যকে টুকরো টুকরো করার পরিকল্পনা করেছে। এটাই দর্শনের পার্থক্য। আজ যখন বোম্বাইয়ের মাটিতে এসেছি, বলিউডের কথা মনে করতে চাই, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা মনে করতে চাই। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির 100 বর্ষ পূর্ণ হয়েছে। পৃথিবীর কোথাও এত ছবি তৈরি হয় নাই, এত ভাষার ছবিও তৈরি হয় নাই। চলচ্চিত্র শিল্পের অনন্য ভাণ্ডার রয়েছে আমাদের, একটি অনন্য শক্তি। যুক্তি ও দূরদৃষ্টি সহায়ে দিল্লি ও মহারাষ্ট্র সরকার শতবর্ষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারত। চলচ্চিত্র শিল্পের প্রযুক্তি নিয়ে, দেশ গঠনে চলচ্চিত্র শিল্পের অবদান নিয়ে সেমিনার করা যেত। এত ফিল্ম যখন তৈরি হচ্ছে, তখন দেশে একটি ফিল্ম ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোগ নেওয়া যেত। মানব সম্পদ উন্নয়নের জন্য, প্রযুক্তিগত গবেষণার জন্য, ঐতিহাসিক গবেষণার জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। দেখুন, নির্বাচনে দলের নামে ভোট চাওয়া হয়। এতগুলো নির্বাচনে দেশে দলের জন্য ভোট চাওয়া হয়েছে, কিন্তু 2014 সালের নির্বাচনে আমি চাই দেশের নামে ভোট দেওয়া হোক, দলের নামে নয়। দলের চেয়ে দেশ বড়। তাই ভাই ও বোনেরা, 2014 সালের নির্বাচনে বোম্বাই ওঠা এই আওয়াজ, এই মন্ত্র সারা দেশে বিস্তৃত করে দিতে হবে। আমরা চাই সকলে বলুন যে 2014 সালের নির্বাচনে দেশের ভোট দিন, দলের জন্য নয়। আমরা বলতে চাই ভারতকে ভোট দিন, রাজবংশ থেকে মুক্তির জন্য ভারতকে ভোট দিন। দয়া করে সম্পূর্ণ শক্তি দিয়ে ঘোষণা করুন, রাজবংশ থেকে মুক্তির জন্য ভারতকে ভোট দিন। স্বজনপ্রীতি থেকে মুক্তির জন্য ভারতকে ভোট দিন। দুর্নীতি থেকে মুক্তির জন্য ভারতকে ভোট দিন।
মূল্যবৃদ্ধি থেকে মুক্তির জন্য, খারাপ প্রশাসন থেকে মুক্তির জন্য, ভারতের ঐক্যের জন্য, এক ভারতের জন্য, সেরা ভারত ও সুরাজের রাজনীতির জন্য, সুশাসনের রাজনীতির জন্য, উন্নয়নের রাজনীতির জন্য, দেশের প্রতিরক্ষার জন্য, সকলের নিরাপত্তার জন্য, ঘরের জন্য, খাদ্যের জন্য, অসুস্থতার জন্য, দরিদ্রের কল্যাণার্থে, শিক্ষার উন্নতির জন্য, যুবদের কাজের সুযোগের জন্য, মহিলাদের মর্যাদার জন্য, কৃষকদের কল্যাণের জন্য, একটি স্বনির্ভর ভারতের জন্য, একটি শক্তিশালী ভারতের জন্য, একটি সমৃদ্ধ ভারতের জন্য, একটি প্রগতিশীল ভারতের জন্য ভোট দিন। ভারতের জন্য ভোট দিন, ভারতের জন্য ভোট দিন, ভারতের জন্য ভোট দিন। এই মন্ত্রটি নিয়ে দেশের প্রতি কোণে আমরা পৌঁছেছি। অনুগ্রহ করে আমার সঙ্গে পূর্ণ শক্তি বলুন, মুঠি বন্ধ করে হাত তুলে বলুন, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।